আমাদের খোকন স্টাইরি চ্যানেলের সকল প্রকার পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এমন মনে হলো কেন? আমি তো সব মেয়েকেই দেখতে পারি বাবা, সবাই আমাকে মুখ দেখায়। মাহাদি কিছুক্ষণ চুপ থেকে হেসে ফেলল, ছেলেকে জাপটে ধরে আদর করে তারপর বলল, না বাবা, তুমি যে ছোট তাই দেখতে পাও, বড় হলে দেখতে পারবে না। কেন? এখন আমি ছেলে নই? হ্যাঁ। তাহলে? মাহাদি কি উত্তর দিবে বুঝতে পারলো না। একটা বোঝাতে গিয়ে হিমশিম খাচ্ছে, তার মধ্যে আরেকটা, আর ভাবনাতে না গিয়ে প্রসঙ্গ পাল্টালো। তোমার আম্মু কিন্তু মাঝে মাঝে আমাকে মুখ দেখতে দিত না। মায়ের কথা আশায় মন পূর্বের প্রশ্ন ভুলে গেল, নতুন করে কৌতূহল জাগলো মুখমণ্ডলে। মাহাদি গল্পের মতো করে বলল, তোমার আম্মু খুব ভালো করে জানতো তার চুল আমার কত প্রিয়, তাই আমার উপর রাগ হলে আঁচল দিয়ে মাথা ঢেকে ফেলতো। যতক্ষণ না সে রাগ পড়তো ততক্ষণ আঁচল সরাতো না, আর রাগ যদি একটু বেশি হয়ে যেত তাহলে আঁচল মাথা ঢেকে মুখে পড়তো। আমি ডাকলে সামনে এসে চুপ করে দাঁড়িয়ে থাকতো, যা বলতাম তাই করতো, কিন্তু মুখ থেকে আঁচল সরাতো না। জোর করে যে সরাবো সেই উপায়ও নেই, জোর করলেই কথা বলা বন্ধ করে দিত। তারপর তুমি রাগ ভাঙাতে বাবা? না। কেন? তুমি মুখ না দেখেই থাকতে? না, দেখতাম অন্যভাবে। কিভাবে? মাহাদি একটু থামলো, ছেলের মাথায় হাত রেখে বলল, চোখ বন্ধ করো, শুনতে শুনতে ঘুমিয়ে পড়বে কিন্তু। মন চোখ বন্ধ করলে মাহাদি বলল, যেদিন তোমার আম্মু রাগ করতো সেদিন আমি অফিস থেকে তাড়াতাড়ি ফিরতাম, ময়লা জুতো পরে রুমের ভেতরে ঢুকতাম, ঘামে ভেজা কাপড় পরে বিছানায় ধপাস করে শুয়ে পড়তাম। চোখ বন্ধ করে নিলেই তোমার আম্মু ছুটে আসতো, ভাবতো আমার শরীর খারাপ করেছে, ব্যাস রাগ ভুলে গিয়ে আমার শরীর ঠিক করার জন্য ব্যস্ত হয়ে পড়তো। মাথা থেকে আঁচল কখন পড়ে গেছে খেয়ালই নেই। মন চোখ খুলল, বাবার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, তুমি আম্মুকে ধোকা দিতে বাবা? মাহাদি কিছু বলার আগেই মন অন্যদিকে ঘুরে চোখ বন্ধ করে বলল, আমি তখন থাকলে আম্মুকে ধোকা খেতে দিতাম না। মাহাদি ছেলেকে নিজের দিকে ঘুরালো না, আনমনে বিড়বিড় করলো, স্ত্রী অভিমান করলে স্বামী শারীরিকভাবে অসুস্থ না হলেও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। তুমি বড় হলে ঠিক বুঝবে আমি তাকে ধোকা দেইনি, আবার রাগ ভাঙানো কায়দাটা ভিন্ন ছিল শুধু। তোকে নিষেধ করেছিলাম ও ঘরে যেতে, তাও কেন গেলি? রাতের খাবার শেষে রান্নাঘর গোছানোতে মাকে সাহায্য করতে এসেছিল নিহিতা। মাহাদির ওখান থেকে মায়ের পিছু পিছু নিজেদের ঘরে এসেছিল তখনই ভেবেছিল মা বকবে, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও যখন কিছু বলেনি তখন ভেবেছিল মা হয়তো কিছু বুঝতে পারেনি। তাই একসাথে খাবার খেয়ে রান্নাঘরে আসা ধোয়া প্লেটগুলো সরিয়ে নিতে গিয়ে মা প্রশ্ন করে বসলেন। নিহিতা থমকে গেল। আসমা রহমান বললেন, গিয়েই গোয়েন্দাগিরি শুরু করে দিলি তো? মাহাদি কতটা কষ্ট পেয়েছে দেখেছিস? চোখ দুটো জলে চিকচিক করছিল। তোর যদি এসব জানারই ছিল আমাকে জিজ্ঞেস করলি না কেন? নিহিতা কিছু একটা বলতে গিয়েও চুপ হয়ে গেল। মাহাদির জলে চিকচিক করা চোখ দুটো দেখেনি সে, কিন্তু অপমান করার কৌশলটা দেখেছে। তার দিকে না তাকিয়ে কথার তীর না ছুঁড়েও হৃদয়টা ছিন্ন ভিন্ন করে দিয়েছে, বুঝিয়ে দিয়েছে শুধু বয়সে নয় চিন্তা ভাবনায়ও সে কতটা উচ্চ পর্যায়ে। মেয়ের হাত থেকে প্লেট কেড়ে নিল আসমা রহমান। রান্নাঘরে আলো নিভিয়ে চলে যাওয়ার পূর্বে বললেন, বাবাকে বলে দিস মাহাদিরা সকালে ট্রেনে ঢাকা চলে যাবে। 6 বছর পর এসে আপ্যায়ন পাওয়ার বদলে অপমানিত হয়ে ফিরে যাচ্ছে। আর কখনো আসবে নাকি কে জানে। টিকিটটা যেন সে কেটে দেয়। অনেকে কষ্ট দিতে কিছু বলিনি আম্মু। আসমা রহমান থেমে গেলেন, মেয়ের দিকে ঘুরে দাঁড়িয়ে বললেন, মাহাদির সামনে নায়রাকে নিয়ে কথা বলা মানেই কষ্ট দেওয়া। ছেলেটা আগে থেকেই পাগল। নায়রাকে পেয়ে ভালো হওয়ার বদলে আরো বেশি পাগল হয়ে গেছিল। আমার নায়রাকে ওর মতো আর কেউ ভালোবাসতে পারবে না। আমি তো এটা দেখেই অবাক হই। নায়রাকে ছাড়া এখনো বেঁচে আছে, মস্তিষ্ক বিগড়ে যায়নি। তুমি বলেছিলে বিয়ের পর উনি কখনো এ বাড়িতে আসেনি, তোমরাও যাওনি, দুজনকে একসাথে দেখোনি কখনো। তাহলে কিভাবে বুঝলে উনি আপুকে খুব ভালোবাসতেন? ওনাদের বৈবাহিক জীবন অন্যদের মতো স্বাভাবিক ছিল। আসমা রহমান রেগে গেলেন, বললেন, কি বলতে চাস? কি প্রমাণ করতে অশান্তি বাড়াচ্ছিস নিহি? নিহিতার মুখ ফসকে কিছু একটা বের হতে গিয়েও বদ্ধ ঠোঁটে বাধা খেল। সেই ফাঁকে আসমা রহমান বললেন, মাহাদি নায়রাকে মেরে ফেলেছে, এটাই প্রমাণ করতে চাচ্ছিস? নিহিতার বদ্ধ ঠোঁটজোড়া আলগা হলো, ধীর কিন্তু স্পষ্ট স্বরে বলল, হতেই পারে, ওনার জন্য অসম্ভব নয়। আসমা রহমান বিস্ফোরিত চোখে তাকালেন।
রাগের পারদ ঊর্ধ্ব আকাশে ছুটতে মুখমণ্ডল কাঁপছে। তার জায়গায় অন্য কেউ হলে এতক্ষণ নিহিতার গালে ভারী চড়থাপ্পড় পড়ত। নিজেকে নিয়ন্ত্রণে রাখতে যথাসাধ্য চেষ্টা চালিয়ে বললেন, আমার অনুমতি ছাড়া এ ঘরে চৌকাঠ পার হওয়ার তোর জন্য নিষেধ। থমথমে গলায় আদেশটি দিয়ে চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালেন। সামনে এক পা ফেলে বললেন, তখন মাহাদি বলেছিল না, আমি মা, মেয়ের মুখ দেখেই সব বুঝতে পারি। ঠিকই বলেছিল। মাদের ভালোবাসায় নায়রা কতটা খুশি, কতটা সুখী তা ওর মুখ দেখেই বুঝতাম। ওর কথাবার্তায় বিশ্বাস করতাম। সব কিছু স্বচক্ষে দেখার প্রয়োজন হয় না। নায়রা এমন মেয়েও না যে মা বাবার সামনে মিথ্যে সুখের গল্প করবে। এতটুকু নিশ্চয়ই তোর জানা। নিহিতা দমে না গিয়ে বলল, নায়রা আপু যে কারোর সম্পর্কে বলতে গেলে খারাপের চেয়ে ভালোটা বেশি বলে, এটাও আমার জানা। আর উনি তো আপুর স্বামী ছিল। আসমা রহমান আগুন চোখে তাকালেন। মেয়ের সাথে আর কথা না বাড়িয়ে নিজের রুমের দিকে ছুটলেন। শব্দ তালে রুমের ভেতর প্রবেশ করতেই স্বামীর শাসন পড়লেন। এভাবে হাঁটছো কেন আসমা? মেয়েদের হাঁটতে। তার কথা শেষ হতে না দিয়ে বললেন, মাহাদি চলে যাচ্ছে। এরশাদ রহমান খাট থেকে পিঠ আলগা করলেন, সোজা হয়ে বসে বললেন, চলে যাচ্ছ বলতে এত রাতে কোথায় যাচ্ছ? রাতে নয়, সকালে যাচ্ছে। ঢাকার ট্রেন ধরবে। এরশাদ রহমান খানিকটা চমকালেন। চমকিত স্বরে জিজ্ঞেস করলেন, হঠাৎ আমাকে তো জানাওনি। আসমা রহমানের রাগ তখনও পড়েনি। স্বামীর সাথে এতক্ষণ সহজ গলায় কথা বললেও এবার বিরক্তি ধরা পড়ল কণ্ঠে। জানানোর মতো অবস্থায় থাকলে তো জানাবে। এরশাদ রহমান উদ্বিগ্ন কণ্ঠে বললেন, কেন, কি হয়েছে? ওর শরীর খারাপ করেছে নাকি? না। তাহলে? আসমা রহমান দূরে দাঁড়িয়ে থেকে মেয়ের ঘটানো সকল কর্মকাণ্ড বললেন। সবটা শোনার পর এরশাদ রহমানের মুখের হাবভাবের তেমন কোনো পরিবর্তন হলো না। বিছানা ছাড়তে ছাড়তে বললেন, তুমি শুয়ে পড়ো, আমি একটু মাহাদির সাথে দেখা করে আসি। আসমা রহমান বাধা দিয়ে বললেন, মানাতে যাচ্ছ তো? কোনো লাভ নেই। ওর জেদ সম্পর্কে আমাদের সবারই জানা। একবার যখন বলেছে তখন যাবেই। এরশাদ রহমান মৃদু হাসলেন। দরজার দিকে এগোতে এগোতে বললেন, ছেলেটা পাল্টাচ্ছে। নিহিতা পড়তে বসেছিল। মনোযোগ দিতে না পারায় বই ফেলে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। তন্মধ্যেই ভাবনায় হারাচ্ছে বারবার। উদাসীন হয়ে পড়ছে। আপুর কথা মনে পড়ছে খুব। তার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত হৃদয়ে কম্পন সৃষ্টি করছে। এই অনেকগুলো বছর পর হঠাৎ অনুভব করলো তার আপু নেই, সত্যিই নেই। আর কখনো দেখা হবে না, কখনো না। বালিশ ঠিকঠাক করে আলো নেভাতে গিয়ে উপলব্ধি করলো সে অন্যায় করেছে। মায়ের সাথে তর্ক করেছে, অবিশ্বাস করেছে। আল্লাহ কি তাকে ক্ষমা করবে? তার ভেতরটা আরো একবার কেঁপে উঠল। চিন্তা ভাবনা পাল্টে গেল। মেনে নিল তার মা সত্যি বলছে। মানতে খুব একটা কষ্ট হলো না। বাড়িতে আপুর সাথে দেখা না হলেও একবার তার মাদ্রাসায় গিয়ে নায়রা দেখা করে এসেছিল। কত কি নিয়ে গিয়েছিল, সাথে করে ঢাকায় নিয়ে যেতেও চেয়েছিল। তখন পরীক্ষা চলছিল বিধায় যেতে পারেনি নিহিতা। সেদিন অনেকক্ষণ গল্প করেছিল তারা। নিহিতার একবারের জন্য তো কেমন করে ওঠেনি, মনে হয়নি আপু কষ্টে আছে। তাহলে আজ কেন এমন মনে হচ্ছে? হঠাৎ করে হারিয়ে গিয়েছে বলে। কারো উপর দোষ চাপিয়ে মনকে সান্ত্বনা দেওয়ার জন্য নিহিতা রুম ছেড়ে বেরিয়ে এলো। মায়ের রুমের দিকে কয়েক পা এগিয়ে থেমে যায়। ভাবে এভাবে মাপ চাইলে হয়তো মাফ করবেন, কিন্তু মনে কষ্টটা থেকেই যাবে। মাহাদিকে শুধু মেয়ের জামাই হিসেবে নয়, ছেলের মতো ভালোবেসে ফেলেছেন। না হলে নিহিতাকে এমন করে শাসায়? নিহিতা আর দ্বিধাদ্বন্দ্বে ভুগলো না। বড় দরজা পেরিয়ে বারান্দায় নামলো। উঠোনে পা রাখতে রাখতেই চোখ রাখলো দক্ষিণ ঘরটার দিকে। ভেতর থেকে আলো বেরিয়ে আসছে খোলা দরজা দিয়ে। নিহিতা আলোতে নজর রেখেই সামনে এগিয়ে গেল। কাছাকাছি পৌঁছাতে মাহাদির গলা পেল। আপনারা ভুল ভাবছেন বাবা, নিহিতার উপর রাগ করতে যাব কেন? রাগ করার মতো কিচ্ছু হয়নি, ছোট মানুষ। আপুর জন্য হয়তো মন খারাপ লাগছিল, তাই আমার সাথে কথা বলতে এসেছিল। তাছাড়া আমাদের বিয়েটা হয়েছিল একরকম জোরাজুরিতে। তার মধ্যে 1 বছর পার হতে না হতেই নায়রার আকস্মিক মৃত্যু। শেষ কথাটা বলতে গিয়েই যেন মাহাদির গলা কাঁপল। চোখে ঝাপসা হয়ে এলো। চোখের পাতা ফেললো ঘন ঘন। ঠোঁট কামড়ে নিজেকে সামলে দ্রুত বলল, নিহিতার উপর রাগ করে যাচ্ছি না বাবা। মনের স্কুল 2 দিন পরে খুললেও আমার ছুটি কালকেই শেষ। এরশাদ রহমান প্রথমে কিছু বললেন না। মনের ঘুমন্ত মুখের দিকে তাকালেন, মাথায় হাত রেখে আদর করলেন। তার দিকে ঝুঁকে থেকেই বললেন, তাহলে ওকে রেখে যাও, আমি না হয় পরশু। পারবো না। এরশাদ রহমান মাহাদির দিকে তাকালেন।
অসহায় ভরা চোখে চোখ পড়তেই মাহাদি বলল, পাগল হয়ে যাব বাবা, এমন অনুরোধ করবেন না যেটা আমি রাখতে পারবো না, প্লিজ। এরশাদ রহমান স্মিত হাসলেন, বললেন, আমি বুঝলেও তোমার শাশুড়ি বুঝবে না। কাল চলে গেলে তার ধারণা আরো পুক্ত হবে, নিহিতার সাথে মনোমালিন্য চালাতে পারে। এরশাদ রহমান দাঁড়িয়ে পড়লেও মাহাদি দাঁড়ালো, করুণ স্বরে বলল, আপনি বুঝালেও হবে না? এরশাদ রহমান মাথা দুপাশে নাড়ালে মাহাদি বলল, আমি চাচ্ছিলাম না আপনাদের কোনোভাবে কষ্ট দিতে। তাহলে থেকে যাও, দেখো আর 2টা দিন ছুটি বাড়ানো যায় নাকি। মাহাদি মাথা নিচু করে ফেললে এরশাদ রহমান বললেন, তোমার শাশুড়িকে বোঝাতে না পারলেও তোমার সিনিয়রকে মনে হয় বোঝাতে পারবো। চাইলে কল করে ফোনটা ধরিয়ে দিতে পারো, চেষ্টা করে দেখতে পারি। নিহিতা দরজার আড়াল থেকে সবকিছু শুনছিল, এবার একটু ভেতরে উকি দিল। চোখের চাউনি পড়ল সরাসরি মাহাদির উপর। সেই সাথে আবিষ্কার করলো মানুষটার চাউনি বদলেছে, কথা বলার ভঙ্গি বদলেছে, চালচলনে ধীরতা এসেছে। এবার দেখার পালা একরোখা স্বভাবটা টলে নাকি। নিহিতাকে অবাক করে দিয়ে মাহাদি বলল, মায়ের খুশির জন্য আরো 2 দিন থাকবো। এরশাদ রহমানের হাসি চওড়া হলে মাহাদি বলল, নিহিতার সাথে রাগারাগি করতে মানা করবেন, ও এখনো অবুঝ। শুক্রবার আকাশে দুপুরের রোদ্দুর। গোসল সেরে পাঞ্জাবি পরছিলেন এরশাদ রহমান। সেই সময় স্ত্রী বললেন, মাহাদিকে সঙ্গে নিয়ে যাও। এরশাদ রহমান জায়নামাজ কাঁধে তুলে বললেন, তোমার মনে হয় আমি বললেই সাথে যাবে? আসমা রহমান হ্যাঁ না কিছুই বললেন না। মনে পড়লো নায়রা এ বাড়িতে আসলে তার প্রথম স্বপ্ন ছিল মাহাদি নামাজ পড়া শুরু করেছে। নায়রা প্রতিবারই না বলতো, যার জন্য পাগল সে কোনোদিন নামাজ পড়তে পারলো না। তাহলে তাদের কথায় কি পড়বে? আসমা রহমান দুর্বল স্বরে বললেন, যেতেও পারে, তোমার কথায় এ গায়ের অনেকেই তো নামাজ পড়ে। এরশাদ রহমান স্ত্রীকে খুশি করতে বললেন। আচ্ছা বলবো। স্বামীর পেছন পেছন আসমা রহমান বারান্দা পর্যন্ত এলেন। যদিও জানেন মাহাদির নামাজে যাবে না, তবুও আশা নিয়ে অপেক্ষা করছিলেন। সে সময় মন ভেতর থেকে বেরিয়ে এলো, আনন্দিত গলায় বলল, নানাজান দাঁড়াও, আমরাও যাব। আসমা রহমান সিমেন্টের পিলারটি চেপে ধরলেন। অশ্রুভরা নয়নে দেখলেন মাহাদি সাদা চকচকে পাঞ্জাবি পরে বেরিয়ে আসছে। বাবা কাছে আসতে মন বলল, বাবা কোলে নাও। মাহাদির ছেলেকে কোলে নিতেই সে নানার দিকে ঝুঁকে এলো, বুকের পাশে আঁতর লেপটে দিয়ে বলল, আমি নানাজানের পাশে দাঁড়াবো। একটু থেমে বলল, বাবার পাশেও দাঁড়াবো। তারপর মন খারাপ করে বলল, কিন্তু আমি যে একজন, দুজনের সাথে কিভাবে দাঁড়াবে? মাহাদির ছেলেকে নামিয়ে দিল, দুজনের মাঝে দাঁড় করিয়ে বলল, এই যে এভাবে। শুক্রবারে নিহিতাদের বাসায় ভালো খাবারের আয়োজন করা হয়। আজও ব্যতিক্রম হলো না। স্বামী মসজিদ থেকে আসার আগেই খাবার টেবিলে খাবার সাজিয়ে ফেলেন আসমা রহমান। আজ দ্বিগুণ উৎসাহে সবকিছু গোছাচ্ছেন। মাহাদির মসজিদে যাওয়ার পর মুহূর্তেই বারবার মনে করে চোখের পানি মুছছেন। হাঁসের মাংসের বাটিটা টেবিলে রাখতে গিয়ে খেয়াল করলেন লেবু কাটেননি। গলা ছেড়ে মেয়েকে ফরমায়েশ দিলেন, মা, গাছ থেকে 2টো লেবু ছিঁড়ে আনতো। নিহিতা তখন গোসল করেছে মাত্র। ভেজা চুল থেকে তোয়ালে খুলে হিজাবটা হাতে নিয়েছিল উজু করবে বলে। মায়ের গলা পেয়ে সেভাবেই বাইরে ছুটল। বারান্দা ধরে সোজা হেঁটে গেল লেবু গাছটা পরে। নিহিতা বারান্দা পেরোতে পারল না, তার আগেই চোখ দুটো আটকে গেল গেটের দিকে। শুভ্র রঙের পাঞ্জাবি খানায় মসৃণ মুখটা বড্ড কোমল, স্নিগ্ধ ও মসৃণ দেখাচ্ছে। দেহ কাঠামো থেকে যেন পবিত্র আলোর স্ফুরণ ঘটছে। ঠোঁটের মুচকি হাসিটা নিহিতার হৃদয়ে ছুরির ফলার মতো বিটতেই ধপাস শব্দ হলো। বারান্দা থেকে গড়িয়ে লেবু গাছের তলাতে গিয়ে থামলো নিহতার দেহখানি। ভয়ে আতঙ্কে টাল সামলাতে লেবুর একটি ঢাল চেপে ধরেছিল। ডান হাতে কাটা ফুটতে আর্তনাদ করে উঠল। ব্যথিত কণ্ঠস্বর সর্বপ্রথম পৌঁছালো মনের কানে। মাহাদির কোল থেকে চিৎকার করলো, খালামণি। তারপর তরতর করে নেমে আসলো মাটিতে। বাবাকে ফেলে উঠানের মধ্যখানে ছুটছে। মাহাদি ছেলেকে ডাকতে ডাকতে ছুটে আসে। ছেলের কাছে দাঁড়াতে নিহিতার গোঙানির শব্দ পায়। ঘাড় ফিরে তাকাতে কিঞ্চিত ভয় পায়। নিহিতার কাছে পৌঁছায় ঝড়ের গতিতে। উঠানোর জন্য হাত ধরতে গিয়েও থেমে যায়। বলল, কিভাবে বললে? সাবধানে ওঠো। নিহিতা মাটিতে হাতে ভর রেখে উঠতে গিয়ে ব্যথায় চিৎকার করে ওঠে। চোখ ছেড়ে পানি গড়িয়ে পড়তে বলল, পারছি না। ততক্ষণে মন নানিকে ডেকে এনেছে। তিনি মেয়ের হিজাব ঠিক করে দিয়ে চুল ঢাকলেন। পাজামাটা টেনে গোড়ালি ঢেকে বললেন, পড়লে কিভাবে? নিহিতা উত্তর দিল না।
হাতে বিঁধে থাকা কাঁটার দিকে তাকিয়ে থেকে ফুপিয়ে উঠল। মাহাদি ব্যাপারটা খেয়াল করে হাতের কাঁটা টেনে তুলল দ্রুত, তাড়া দিয়ে বলল, ও একা উঠতে পারবে না, আপনি সাহায্য করুন, কাটার স্থানে ওষুধ দিতে হবে। কথাটা বলতে বলতে গেটের দিকে তাকালো। এরশাদ রহমান নামাজ শেষে গ্রামের বয়োজ্যেষ্ঠদের সাথে কথা বলছিলেন। মাহাদিরাও সাথে ছিল। নুন পানি খেতে চাওয়ায় শ্বশুরকে রেখে চলে আসতে হয়েছে। এখনো আসছে না দেখে চিন্তায় পড়ে গেল সে। আসমা রহমান সর্বশক্তিতে মেয়েকে তুলতে সফল হলেন। মায়ের হাতের জোরে নিহিতা সোজা হয়ে দাঁড়ালেও হাঁটতে পারল না। একবার সামনে এগোতে পড়ে যাচ্ছিল, মাহাদি চট করে ধরে ফেলল। নিহিতা অস্পষ্ট স্বরে বলল, মনে হয় পাটা ভেঙে গেছে। কথাটা মায়ের উদ্দেশ্যে বললেও উত্তর দিল মাহাদি, আরে না, উপর থেকে পড়েছি তো তাই মুচকে গেছে একটু। মাহাদির কথায় খুব একটা আস্থা পেল না নিহিতা। মাহাদি নিজেও অনাস্থায় ভুগছে, না দেখে কিভাবে বুঝলো মস্কে গেছে? সে কি ডাক্তার? মাহাদি নিজের বলে ফেলা উক্তিতে লজ্জা পেল। মাঝখান থেকে আসমা রহমান বললেন, এখন ঘরে নিব কিভাবে? আসমা রহমানকে ছুটে বাইরে বের হতে দেখে রিন্টুর মা পিছু নিয়েছিল। দূর থেকে বলল, কলত নেন খালাম্মা, আপাক কলত নেন। আসমা রহমান রেগে গেলেন, চোখ পাকিয়ে বললেন, আরে ওকে বাচ্চা, আমি কিভাবে কোলে নেব? না বুঝে কথা বলতে আসবি না। রিন্টুর মাকে শাসিয়ে মেয়ের দিকে তাকালেন, তারপর অসহায় স্বরে বললেন, তোর বাবাও বাসায় নেই, কখন আসবেন কে জানে, এভাবে আর কতক্ষণ থাকবি? রিন্টুর মা আবারও কথা বললেন, খালুক লাগবে কেন? আমার আর দুলাভাই আছে না, উনাক নিবাক কন। আসমা রহমান অগ্নি চোখে তাকালেন, কিছু বলতে পারলেন না। মন বাবার পাঞ্জাবি টেনে বলল, ও বাবা, খালামণিকে কোলে নাও, ব্যথা পাচ্ছে তো। আসমা রহমান নাতির দিকে তাকালেন, মাহাদিও। তারপর শাশুড়ি ও মেয়ে জামাইয়ের চোখাচোখি হলো। মাহাদি ম্লান হাসলো, চোখ সরিয়ে নিতেই বলল, কোলে নিতে হবে কেন? এক পা মুচকেছে তো কি হয়েছে, অন্য পা আছে না, ওটা দিয়ে যেতে পারবে। মেয়ে তার ডান হাতটা নিজের কাঁধে রেখে বলল, ছোটবেলায় কুতকুত খেলনি? নিহিতা উত্তর দেওয়ার পূর্বে বলল, না খেলে থাকলে আজ খেলবে, এসো আমি সাহায্য করছি। নিহিতা কুতকুত খেলার চেষ্টা করলো না। মাহাদির উপর সম্পূর্ণ ভর ছেড়ে এক পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে বাড়ির ভেতর ঢুকলো। আসমা রহমানও রিন্টুর মায়ের সহযোগিতায় খাটে শুয়ে পড়ল। মাহাদি রুম থেকে বের হতেই গিয়ে হঠাৎ থেমে যায়। পড়ার টেবিলের সামনে একটি ফটো ফ্রেমের দিকে স্থির দৃষ্টি রেখে সামনে এগিয়ে যায়। একটা বাচ্চাকে আরেকটা বাচ্চা চুল বেঁধে দিচ্ছে। চিরুনি হাতে মেয়েটির দিকে তাকিয়ে বলল, এটা নায়রা? আসমা রহমান মেয়ের থেকে চোখ সরিয়ে ঘাড় বাঁকিয়ে তাকালেন মাহাদির দিকে। ফ্রেমের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ। আপনাদের বাসায় ছবির ফ্রেম? অবাক লাগছে খুব। কেন? নায়রা আমাকে কখনো ছবি তুলতে দিত না, বাবা নাকি পছন্দ করেন না। হ্যাঁ, উনি এসব পছন্দ করেন না, ছবি তোলা ভালো নয়, খুব প্রয়োজন হলে তবেই তোলেন। তাহলে এটি? আসমা রহমান মাহাদির দিকে ঘুরে বসলো, বললেন, এটা ওর মামা তুলেছিল, বিদেশি মোবাইলের প্রথম ছবি। নিহিতার বাবা জানতেন না, পরে বাঁধিয়ে নিহিতাকে উপহার দিল, তখন আর সরাতে পারেননি, কেউ ধরলেই কাঁদত খুব। মাহাদির ছোট্ট নায়রার মুখটার হাতের তালুর নরম স্পর্শ রাখলো। চোখ বন্ধ করলে দেখতে পেল নায়রা নিহিতার চুল আঁচড়ে দিচ্ছে পরম মমতায়। বেশ কিছুক্ষণ পর ছবিটা আগের জায়গায় রেখে দিল। মাহাদি নিহিতার রুম ছেড়ে বেরিয়ে গিয়েও আবার ফিরে আসলো। কাচুমাচু ভঙ্গিতে বলল, মা, ওই ছবিটা আমাকে দেওয়া যায় না? আসমা রহমান চমকে তাকালেন। পর মুহূর্তে মেঘে ঢেকে গেল মুখখানা। সেভাবে নিহিতার দিকে তাকালেন। নিহিতার শোয়া অবস্থায় ছবিটার দিকে তাকালো। তারপর মুহূর্তে মাহাদির দিকে লম্বা নিঃশ্বাস টেনে বলল, দিয়ে দাও আম্মু। তোর কষ্ট হবে না? না, উনি আমার থেকেও বেশি যত্নে রাখবেন। আসমা রহমান ছবিটা মাহাদের হাতে দিয়ে সে বুকে চেপে ধরল। কৃতজ্ঞ হাসি দিয়ে চলে গেল। নিহিতা তার চলে যাওয়ার পানে চেয়ে স্বাগতিক্ত করল, এখানটায় তো আমি আছি। তার বুকের ওমটা কি আমাকেও ছুঁয়ে দিল? ভাবতেই নিহিতা ভেতরে ভেতরে উষ্ণ অনুভূতি টের পেল। তোমরা এখন যাও আম্মু, আমার নামাজ বাকি আছে। আসমা রহমান রিন্টুর মাকে নিয়ে বেরিয়ে গেল। মনের দিকে তাকালো নিহিতা, বলল, ছোট আপু, তুমি একটু নানির কাছে যাও, আমার নামাজ শেষ হলে ডাক। তোমার ব্যথা ভালো হয়ে গেছে খালামণি? না। তাহলে নামাজ পড়বে কিভাবে? নিহিতা মৃদু হাসলো, বলল, বসে বসে।
বসেও নামাজ পড়া যায়? মনের কণ্ঠ থেকে বিস্ময় গলে পড়ল যেন, চোখে মুখে নিদারুণ কৌতূহল। হ্যাঁ যায়, কেউ দাঁড়াতে না পারলে সে বসে নামাজ পড়তে পারে, বসতে না পারলে শুয়েও পড়তে পারবে। আল্লাহ আমাদের সেই সুযোগ দিয়েছেন। সত্যি? হ্যাঁ। এর মধ্যে রিন্টুর মা অজু করার পানি দিয়ে গেল। নিহিতা আদুরে স্বরে বলল, ছোট আপু, এবার নানির কাছে যাও। কিন্তু আমার যে বসে বসে নামাজ পড়া দেখতে ইচ্ছে করছে খালামণি, একটু থাকি। মনের অনুরোধে নিহিতা হেসে ফেলল, মুখে জড়িয়ে বলল, আচ্ছা থাক, কিন্তু আর কখনো এমন অনুরোধ করবে না, ঠিক আছে? মন দারুণ খুশিতে রাজি হয়ে গেল। বিকেলে চায়ের বদলে কফি খেতে দেখে অবাক হলো মাহাদি। কফির কাপের নিচে একটা কাগজ চাপা দেয়া, তার শুরুতে ইংলিশ লেখা, তারপর নিচে বাংলায় লেখা। আপনি যে চা খান এটা আমাকে বলেননি কেন? আপুটাও কি মন ভোলা, আপনাকে নিয়ে এত গল্প করেছে অথচ এই ছোট্ট অভ্যেসের কথাটা বলেনি। আপুর হয়ে আমি দুঃখিত, এখন থেকে আর চা খেতে হবে না। মাহাদি কাগজটা মুচড়ে রুম থেকে বেরিয়ে এলো। মন বারান্দায় চেয়ার পেতে মোয়া খাচ্ছে। ছেলের উদ্দেশ্যে বলল, তুমি খালামণিকে বলেছো আমি কফি খাই? মন খানিকটা ছিটকে উঠল, পরক্ষণে ভেবে বলল, হ্যাঁ। কেন? খালামণি জানতে চেয়েছে তাই। কি জানতে চেয়েছিল? সব তো মনে নেই বাবা। মাহাদির শক্ত চাপে কাগজখানা চেপে ধরে বড় বাড়িটার দিকে তাকালো। চুপচাপ রুমে ফিরে এসে কফিতে চুমুক দিয়ে বলল, নানিকে বলে এসো আমি তার হাতেই চা খাবো, কফি যেন আর না বানায়। কফি তো নানি বানায়নি। তাহলে? খালামণি বানিয়েছে। মাহাদি কফিতে দ্বিতীয় চুমুক দিতে গিয়েও দিল না, ছেলের হাত দিয়ে বলল, এটা তুমি খাও, শেষ হলে খালামণিকে বলে আসবে আমি শুধু তোমার আম্মুর হাতের কফি খাই। পরের দিন সকালে মনকে ঘুমে রেখে শ্বশুরের সাথে বাইরে হাঁটতে বেরিয়েছিল মাহাদি। ফিরে আসতে ভ্রুকুচকে ফেলল। পুরো রুম ছকছক তকতকে, সবকিছু বেশ পরিপাটিভাবে গোছানো। সাজাতে গিয়ে এক জায়গার জিনিস অন্য জায়গায় সরানো হয়েছে। মেঝেটা ভিজে, বোধহয় মাত্রই ধুয়ে মুছে দিয়েছে কেউ। একটা অন্যরকম ঘ্রাণও পাচ্ছে। একটু খোঁজ করতেই উৎস মিলল। বিছানার কাছের ছোট্ট টেবিলটার উপর স্তূপাকারে বেলি ফুল রাখা, তা দিয়ে খেলছে মন। পাপড়ি দিয়ে বিছানায় মাখামাখি। মাহাদি জানতে চাইল, ফুল কোথায় পেলি? মন টেবিল দেখিয়ে বলল, এখানে। মাহাদি বুঝলো মন জানে না, তার ঘুমন্ত অবস্থায় কেউ রেখে গেছে হয়তো। মাহাদি আর মাথা ঘামালো না। ঘামে ভেজা শার্ট পাল্টাতে গিয়ে দেখে তার জামা কাপড় নেই কোথাও। মনকে জিজ্ঞেস করতেই বলল, খালামণি নিয়ে গেছে। কেন? ধুয়ে দিবে তাই। তুমি নাকি ধাও না, গন্ধ করছিল। মাহাদি আশ্চর্যান্বিত কণ্ঠে উচ্চারণ করল, আমি কাপড় ধুই না, আমার কাপড়ে গন্ধ। মাহাদি শান্ত থাকার সর্বোচ্চ চেষ্টা করেও থাকতে পারছে না। চোখ মুখ শক্ত হয়ে আসছে, নাকের পাটা ফুলছে ঘন ঘন, শ্বাস ছাড়ছে ভারী ভারী। ঘামে ভেজা শার্টটা আরো ভিজে উঠেছে। অস্থির হয়ে রুম থেকে বেরিয়ে এলো। বারান্দায় এপার থেকে ওপারে যেতে মন ছুটে এলো। হাঁপাতে হাঁপাতে বলল, কাপড় ইস্ত্রি করতে দিয়েছে বাবা, বিকেলে খালামণি দিয়ে যাবে। মুহূর্তেই মাহাদের মাথা গরম হয়ে গেল। মেজাজ সাত আসমান পার হলো বুঝি। এই নিয়ে 4 বারও ঘরে পাঠালো মনকে। প্রথমবার জানালো কাপড় পাউডার দিয়ে ভিজিয়েছে, পরের বার বলল ধুচ্ছে, তার পরের বার রোদে শুকাতে দিয়েছে, আর এখন বলছে ইস্ত্রি করে দিয়েছে। কেন? সে কি একবারও বলেছে কাপড় ধুয়ে দিতে, আবার ইস্ত্রি করতে? যেখানে শাশুড়িকেই এসব কাজ থেকে দূরে রেখেছিল মাহাদি, সেখানে নিহিতার হস্তক্ষেপ একদম পছন্দ হচ্ছে না তার, বরঞ্চ বাড়াবাড়ি ঠেকছে। অসহ্য। একদিকে ঢাকায় ফেরত যাওয়ার আগে একবার শিহাবের সাথে দেখা করার কথাও ছিল মাহাদির। দুপুরের নামাজ শেষ করে রওনা দেবে ভেবেছিল। এখন তো মনে হচ্ছে নামাজটাও পড়া হবে না। মাহাদি গা থেকে শার্টটা খুলতে উদ্যত হলো। আর কতক্ষণ নোনা জলে শরীর ডুবিয়ে রাখবে? শার্টের উপর দিকে বোতাম খুলতে খুলতে নিচে আসতে থেমে যায় আচমকা। কি ভেবে সরাসরি দৃষ্টি রাখে অদূরে বড় বাড়িটির মূল দরজায়। খুব একটা স্পষ্ট না হলেও তার মনে হলো পর্দা নড়ছে। কেউ যেন ছুটে পালালো। নিমেষেই মুখের ভাব বদলে গেল মাহাদির। কপালের চামড়ায় দীর্ঘ ও গভীর ভাঁজ পড়ে। পাশ দিয়ে মন ছুটে যেতে নিলেই হাত ধরে ফেললো। চাপা গলায় বলল, রুমে যাও। মন বাবার দিকে তাকালো। চাউনি বলছে বাবার কথাটি মানতে চাচ্ছে না সে। ছুটে পালাতে ইচ্ছে করছে। খালামণির কাছে থাকতে তার খুব ভালো লাগে। কি মিষ্টি করে কথা বলে, কত আদর করে।
ছোটাছুটি খেলা খেলে, আবার মায়ের গল্পও বলে, যেগুলো বাবার তাকে বলেনি। খালামণি বলেছে এই গল্পগুলো শুধুমাত্র সেই জানে, আর কেউ না। মাহাদি চিন্তার জগৎ থেকে ফিরে ছেলেকে পাজা কোলে করে তুলে নিল, নাক দিয়ে বুকে সুরসুরি দিয়ে বলল, অনেক ছুটেছ, এবার গোসল করতে হবে। মন হাসির চোটে কিছু বলতেই পারল না। বাবা যখন বিছানায় নামিয়ে গেঞ্জি খুলছে তখন বলল, আজ খালামণির কাছে গোসল করি বাবা। মাহাদি কোনো ভাবনায় না গিয়ে বলল, না। কেন? মাহাদি চুপ থেকে বলল, তুমি বড় হয়েছ তাই। বড় হলে খালামণির কাছে গোসল করা যায় না? না। কিন্তু খালামণি যে বলল গোসল করিয়ে দিবে। মাহাদি আবারও চুপ হয়ে গেল। সেই সময় কারো পায়ের শব্দ ভেসে এলো। মাহাদি বুঝতে বুঝতেই পায়ের আওয়াজটি তার নিকটে চলে এসেছে। সে ঘাড় ঘোরাতেই চোখ পড়ল একদম নিহিতার মুখে। অন্য সময়ের মতো ওনার এক প্রান্ত মুখে চাপা দেওয়া হয়নি। মাহাদি ছিটকে এক কদম পাশে সরে গেল। নিহিতা অপ্রস্তুত হলো, পরক্ষণে মিষ্টি হাসল। হাতের প্যাকেটটা মাহাদির দিকে বাড়িয়ে স্বাভাবিক স্বরে বলল, গোসল করে এটা পরে নেবেন। প্যাকেটটার দিকে সন্দেহ দৃষ্টি মাহাদির। ভারী স্বরে জিজ্ঞেস করলো, কি এটা? পাঞ্জাবি, একদম নতুন, আপনার পছন্দ হবে। কি করে বুঝলে আমার পছন্দ হবে? নিজের পছন্দের উপর এত বিশ্বাস? আমার পছন্দের উপর নয়, তাহলে? আপনার পছন্দের উপর। আমি জানি কালো রং আপনার খুব প্রিয়। মাহাদি বিস্মিত হলো, চিন্তায় পড়লো পাঞ্জাবিটা কি নিবে নাকি নিবে না। দ্বিধায় ভুগছে। দ্বিধান্বিত অবস্থায় দরজার দিকে হেঁটে আসলেই নিহিতা বলল, রেখে যাচ্ছি, পরে নিন। বিকেলের আগে অন্য কাপড় পাচ্ছেন না। নামাজ পড়বেন তো নাকি? মাহাদি থামলো, কিছুক্ষণ নীরব থেকে বারান্দায় নেমে আসলো। চেয়ারটাতে বসতেই ক্লান্ত ভাব ছড়িয়ে পড়লো তনু মনে। মনকে নিয়ে নিহিতা উঠোনে নামতে মাহাদির টনক নড়ল। আপন মনে প্রশ্ন করলো, তার উপহার গ্রহণ করার জন্য কি এত কিছু করলো? তাহলে ধোয়া কাপড় আবার ধুতে যাবে কেন? তার মধ্যে পরার জন্য কাপড়ও রাখেনি। নিহিতা এত বোকা? মাহাদি চেয়ার ছেড়ে দাঁড়ালো। রুমে ফেরত যেতে নিলে মুয়াজ্জিনের সুমধুর ডাক কর্ণগহ্বর দিয়ে মন ও মস্তিষ্ক ছুঁয়ে দিল। সাথে সাথে উঠোনে নেমে আসলো, বড় বাড়ির দরজার সামনে গিয়ে ডাকলো, মা। আসমা রহমান ভেতরের রান্নাঘরে কাজ করছিলেন। মেজামের ডাক শুনতে পাননি। খবর নিয়ে গেলেন রিন্টুর মা। হাত ধুয়ে শাড়ির আঁচল মাথায় টেনে দ্রুত পদে ছুটে আসেন। শাশুড়িকে দেখে মাহাদি বলল, বাবার একটা পাঞ্জাবি দেওয়া যাবে? আসমা রহমান কারণ জানতে চাইলেন না। কাঠের আলমারিতে ভাঁজ করে তুলে রাখা একটা নতুন পাঞ্জাবি এনে দিলেন। মনকে নিয়ে নামাজে যাওয়ার আগে নিহিতার দেওয়া পাঞ্জাবিটা মনের হাতে দিয়ে বলল, এটা খালামণিকে দিয়ে আসো। নানিকে বলে আসবে আমরা এক চাচুর বাড়িতে যাচ্ছি, ফিরতে বিকেল হবে। মন আদেশ পেয়ে দৌড়ে চলে গেল। ফিরে এলো মিনিটের মধ্যেই। ছেলেকে নিয়ে গেট পার হয়ে রাস্তা পার রাখে মাহাদি। ঢিলে হওয়া পাঞ্জাবির পকেটে হাত রেখে সিদ্ধান্ত নেয় আজ রাতে ট্রেনে ঢাকা ফিরবে। তাদের পেছনে দাঁড়িয়ে থাকা মন খারাপ করা মেয়েটিকে সে আর মন খারাপ করাতে চায় না। মেয়েটিকে যে নায়রা খুব ভালোবাসতো। সকালে গেলে হতো না বাবা? আসমা রহমানের অনুরোধে মাহাদি হালকা হাসলো। তার হাত থেকে চামচ নিয়ে তরকারির বাটি থেকে একটু ঝোল তুলে নিল নিজ পাতে। ভাত মেখে মনের মুখে দিতে দিতে বলল, চিন্তা করবেন না মা, রাতে সফর করার অভ্যাস আছে আমার। আসমা রহমান অনুরোধের স্বরটা গাঢ় করতে চাইলে মাহাদি দ্রুত বলল, আপনার হাতের মোয়া মনে খুব পছন্দ হয়েছে, বানানো আছে কি? তাহলে ওর জন্য। হ্যাঁ আছে তো, তোমরা খাও, আমি এখনই বয়ামে ভরে দিচ্ছি। আসমা রহমান তড়িঘড়িতে চলে গেলে মাহাদি চৌকস হাসলো। বুদ্ধিটা কাজে দিয়েছে। এভাবে অনুরোধ রক্ষা করতে গেলে এ বাড়ি ছাড়া হবে না। যদিও সে বুঝতে পেরেছে মেয়ের অভাবটা তাদের দিয়ে পূরণ করতে চাচ্ছে, তবুও কিছু করার নেই। তাকে যে যেতেই হবে যত দ্রুত সম্ভব। খাওয়ার পর্ব শেষ করতেই আসমা রহমান মোয়া ভর্তি বয়াম নিয়ে আসলেন, সাথে আরো কিছু শুকনো খাবার ও ফলফলাদি। মাহাদির ইচ্ছে না থাকা সত্ত্বেও সহজ মনে সবকিছু গ্রহণ করলো। এরশাদ রহমান এলেন তারও কয়েক মিনিট পর। হাত ভর্তি শপিং ব্যাগ বিছানায় রেখে একগাল হেসে বললেন, 2 দিন বলছি বলে যে 2 দিনই থাকবে বুঝতে পারিনি, তাহলে এতগুলো এর আগেও কিনে আনতাম। এখন তাড়াহুড়া করতে গিয়ে সব ঠিকঠাক। শ্বশুরের কথা শেষ করার আগেই সামনে থেকে জড়িয়ে ধরল মাহাদি। চাপা গলায় বলল,
নাইরা নেই, কিন্তু তার সাজানো সংসারটা এখনো আছে। একটিবার আসবেন তো? এরশাদ রহমানের হাসিটুকু মিলিয়ে গেল, মন ভরাক্রান্ত হলো, বুকের কোথাও একটা চিনচিনে ব্যথা উঠল। মাহাদি আর একটু গাঢ় করে জড়িয়ে ধরে বলল, সে জীবিত থাকতে ইচ্ছেটা পূরণ করতে পারেনি, এখনো কি পারবো না বাবা? এরশাদ রহমান কাপা হাত রাখলো মাহাদির পিঠে, ছলো ছলো চোখে বলল, আসবো, অবশ্যই আসবো, খুব শীঘ্রই। মাহাদি খুশি হলো, কৃতজ্ঞ চোখে তাকালো, শ্বশুরকে ছেড়ে দিয়ে কানের কাছে ফিসফিস গলায় বলল, নায়রা আপনার গায়ের রং পায়নি, কিন্তু গন্ধটা পেয়েছে। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আমি নায়রাকে। মাহাদি কথাটা শেষ করতে পারল না, লজ্জায় চিবুক লাল হলেও সেই প্রথম দিনের মতো বলল, আজকালকার ছেলেমেয়েরা বাবার সাথে মিশে বন্ধুর মতো। মেয়ে পটানো থেকে শুরু করে কোথায় কিভাবে কয়টা চুমু খাবে এই সকল পরিকল্পনা করে, হাতে মদ ভর্তি গ্লাস নিয়ে। আমি ভালো দেখে বউয়ের কথা বলেছি, তাও আপনার মুখের দিকে তাকানো যাচ্ছে না। এরশাদ রহমান আগের চেয়েও বেশি লজ্জা পেলেন, বিব্রত হলেন, অস্বস্তি কাটাতে বললেন, আমি বাহিরে অপেক্ষা করছি। তিনি পর্দা ঠেলে বেরিয়ে যেতে মাহাদি হেসে ফেলল। হাসতে হাসতে খেয়াল করলো দরজার ওপাশে একটি নারী ছায়া। সেদিক থেকে চোখ সরিয়ে মনের চুলে আঙ্গুল ডুবালো মাহাদি। চুল ঠিকঠাক করে বলল, খালামণির থেকে দোয়া নিয়ে আসো। মন খুশি মনে বেরিয়ে গেল। দরজার পাশে খেয়াল না করে উঠোনে নামতে গেলেই নিহিতা পেছন থেকে জড়িয়ে কোলে তুলে নেয়, নিজেদের বারান্দায় পৌঁছে নামিয়ে দেয়। ধার ঘেঁষে বসে বলল, সত্যি চলে যাচ্ছ ছোট আপু? মন উত্তর দেওয়ার বদলে পাল্টা প্রশ্ন করল, মিথ্যা মিথ্যে যাওয়া যায় খালামণি? নিহিতা হালকা হাসলো, মনের কান টেনে বলল, দুষ্টুমি হচ্ছে? মনও হাসলো। নিহিতা কিছুক্ষণ চুপ থেকে ভার কণ্ঠে বলল, তোকে যেতে দিতে ইচ্ছে করছে না, আরো কয়দিন থেকে জানা। বাবাকে বলো, বাবা থাকলে আমিও থাকবো। তোর বাবা আমার কথা শুনবে না। শুনবে? আমার বাবা খুব ভালো। নিহিতা আর কথা পেঁচালো না, সরাসরি বলল, তুই গিয়ে বল। কি বলবো? আরো কয়েকদিন থাকতে। আমি বললে থাকবে? হ্যাঁ, তুই তো বললি তোর বাবা খুব ভালো, তোর আবদার ফেলতে পারবে না, আর যদি রাজি না হয় কান্নাকাটি করবি। এমনি এমনি কাঁদবো? হ্যাঁ। কিন্তু আমার যে কান্না পাচ্ছি না খালামণি। জোর করে কাঁদবি, তোর বাবা তোকে খুব ভালোবাসে, কাঁদতেও হবে না, কাঁদার ভান করলে রাজি হয়ে যাবে। মোহন নিহিতার দিকে তাকালো, অসন্তুষ্টের চাহনি বসা থেকে দাঁড়িয়ে বলল, আমি বাবাকে ধোকা দিতে পারবো না। কথাটা বলে মন হাঁটা ধরে। বাবার কাছে ছুটে যাওয়ার আগে হাত ধরে ফেলে নিহিতা। মন ছোটার জন্য মুচড়ামুচড়ি করলে নিহিতা শক্ত করে চেপে ধরে। হঠাৎ কি যে হলো, মনকে ধাক্কা দিয়ে বারান্দা থেকে ফেলে দিল। উপর থেকে গড়িয়ে একটা ভাঙা ইটে মনের মাথা বাড়ি খেলে নিহিতা গগন বিদারী চিৎকার করে উঠল। ভয়ে দু হাতে মুখ চেপে ধরে হাঁটু গেড়ে বসে পড়ল। নিহিতার চিৎকার শুনে মাহাদি রুম থেকে বেরিয়ে আসে। আসমা রহমান পেছনে, এরশাদ রহমান গেটের বাইরে রিকশাওয়ালার সাথে কথা বলছিলেন। তিনিও দ্রুত কদমে বাড়ির ভেতর ঢুকলেন। উঠোনের মাঝামাঝিতে পৌঁছাতেই মাহাদির গলা পেল, মন, আমার বাবা, চোখ খুলো। মন চোখ খুলতে গিয়েও পারল না। কপালের রক্ত গড়িয়ে চোখের পাতা ছুঁতে জ্ঞান হারালো। আসমা রহমান নাতির কাছে এসে উদ্বিগ্ন চিত্তে মেয়ের দিকে তাকালেন, জিজ্ঞেস করলেন, ও পড়লো কিভাবে? মেয়েটা দুর্বল গলায় বলল, জানি না। মাহাদি ছেলেকে কোলে নিয়ে হাসপাতালের জন্য ছুটলেন। এরশাদ রহমান সঙ্গী হলেন। আসমা রহমান গেট পর্যন্ত এগিয়ে থেমে গেলেন। রিকশাটা দূরে মিলিয়ে গেল। মেয়ের কাছে এসে বললেন, মন তো তোর সাথেই ছিল। নিহিতা ভয়ে ভয়ে বলল, আমি একটু ভেতরে গিয়েছিলাম, তারপর বাইরে এসে দেখি। নিহিতা আর কিছু বলতে পারল না। বারান্দার মেঝেতে ভার ছেড়ে বসে পরনের জামাটা খামচে ধরল। নাভি শ্বাস তুলে নিজেকে প্রশ্ন করল, এত বড় মিথ্যে কিভাবে বললি নিহিতা? মনকে আইসিইউ থেকে ক্যাবিনে শিফট করার পর ছেলেকে দেখার সুযোগ পেল মাহাদি। ভয়ে আতঙ্কে দুশ্চিন্তায় তার ভেতরটা শুকিয়ে গেছে যেন। মৃতপায় শরীরটা সামনে এগিয়ে নেওয়ার শক্তির টুকু নেই বুঝি। হাত পায়ের অসারতা কাটাতে সময় নিয়ে ফেললো কয়েক সেকেন্ড। পা দুটো জোরপূর্বক টেনে নিয়ে ক্যাবিনের দরজার সামনে দাঁড়ালো। মনের আঘাতপ্রাপ্ত স্থানে চোখ পড়তে তার বুকটা আরো একবার কেঁপে উঠল। আত্মফাটা ভয়ঙ্কর চিৎকারটা ভেতরে চাপা দিয়ে তীব্র বেগে ছুটে যায় কলিজার টুকরার নিকট। কপালে, চোখে, গালে, হাতে অসহস্র চুমু খেতে খেতে কেঁদে ফেলল। কান্না বিজড়িত গলায় বলল, আমার বাবাটা, আমার প্রাণটা, আমার আত্মাটা। মন ঘুমিয়ে থাকায়
বাবার উষ্ম ভালোবাসায় সাড়া দিতে পারে না, কান্না দেখতে পায় না, চোখ মুছে দিয়ে আদরের কথা বলে না। মাহাদির রাত ফুরালো ছেলের হাত ধরে বসে থেকে। এরশাদ রহমান নাতিকে এক ঝলক দেখে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। ফোন করে মনের বর্তমান অবস্থা জানানো হলেও স্ত্রী স্বচক্ষে দেখার জন্য অস্থির হয়ে পড়েছেন। কান্নাকাটি জুড়ে দেওয়ায় তিনি আর না করতে পারলেন না। এদিকে মাহাদের আচরণও ভালো ঠেকছে না। ছেলের কাছ থেকে নড়বে তো দূর, চোখের দৃষ্টি পর্যন্ত অন্যদিকে নিচ্ছে না। ছেলেটা পাগল হয়ে গেল না তো? মনের ঘুম ভাঙলো পরের দিন সকালে। চোখ মেলে ঠোঁট নেড়ে ক্ষীণস্বরে ডাকলো, বাবা। মাহাদি চমকে কেঁপে উঠল। চোখের পাতা পড়ল, ভীতু মুখখানে হাসি ফুটল। দুশ্চিন্তা ভুলে মিষ্টি করে বলল, শুভ সকাল। বাবাটা ঘুম কেমন হলো? মন সাথে সাথে উত্তর দিল না, চারপাশে চোখ বুলালো, ভীষণ উৎসুকে বলল, এটা কি আমাদের নতুন বাসা? মাহাদিও এক পলকে চারপাশটা দেখে নিল। মৃদু হেসে ছেলের মুখের দিকে ঝুঁকে বলল, না বাবা, এটা হসপিটাল। মনের আগে হাসপাতাল দেখেনি, তাই আগ্রহ নিয়ে আরো একবার চারপাশটা দেখলো। শুয়ে থেকে আরাম পাচ্ছিল না দেখে উঠতে চাইল। তার আগেই মাহাদি বলল, উঠে না বাবা, মাথায় ব্যথা করবে। কেন? এই প্রশ্নের উত্তরে কি বলবে বুঝতে পারছে না মাহাদি। সে কি কাল রাতের ঘটনা খুলে বলবে নাকি লুকিয়ে রাখবে? তন্মধ্যে ডাক্তারের আগমন ঘটল। মনের কাছে এগিয়ে আসতে আসতে বলল, কাল খুব দুষ্টুমি করেছিলি যে, তাই। মন ডাক্তারকে চিনতে পারল না। কৌতূহল চোখ দুটো তার মুখ ছেড়ে আটকালো গলায় পেঁচিয়ে থাকা স্টেথোস্কোপে। সেখানে চোখ রেখে বাবাকে জিজ্ঞেস করল, এই আঙ্কেলটা কে বাবা? মাহাদির উত্তর দিতে হলো না। ডাক্তার মনের দিকে হ্যান্ডশেক ভঙ্গিতে ডান হাত বাড়িয়ে বলল। মন একবার বাবার দিকে তাকালো, পরক্ষণে ভীষণ উৎসাহে হাত মিলিয়ে বলল, আমি বাবার ছেলে মন। ডক্টর আমিদ হেসে ফেলল। মাহাদিও মুস্কি হাসলো। গল্প করার ছলে ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা সেরে ফেললেন ডক্টর আমিদ। বিদায় নিয়ে চলে যেতেই মন বলল, বাবা, আমি কিন্তু কাল একটু দুষ্টুমি করিনি। খালামণি মিথ্যে কান্না করতে বললেও শুনিনি। তবুও ডক্টর আমিদ আঙ্কেল আমাকে দুষ্টু বলল। আমি খুব কষ্ট পেয়েছি। এই প্রথম ছেলের কষ্টটা মাহাদির মনে ঝড় তুলল না। সম্পূর্ণ উপেক্ষা করে জিজ্ঞেস করলো, খালামণি তোমাকে মিথ্যা কান্না করতে বলেছিল? হ্যাঁ। কেন? যাতে আমরা এখানে আরো কয়েকদিন থাকি। মুহূর্তেই মাহাদির ভেতরটা নড়ে উঠল। ভয়ঙ্কর কিছু ভাবতেই চাপ দিচ্ছে চিন্তা ভাবনারা। সন্দেহটা স্পষ্ট করতে বলল, তুমি যে খালামণির কথা শুনেনি, সে রাগ করেনি, ধমক দেয়নি? মন কিছুক্ষণ চুপ থেকে বলল, না। মাহাদি আটকে রাখা নিঃশ্বাসটা ফেললো। খারাপ চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেললো। নিহিতাকে সন্দেহ করার জন্য নিজেকে গালাগালি করলো মনে মনে। তারপর ছেলের পাশে বসলো, নরম সুরে বলল, বারান্দায় তো আলো ছিল, তাহলে তুমি পড়ে গেলে কিভাবে? সিঁড়ি দিয়ে নামনি? মন দ্রুত বলল, সিঁড়ির কাছে যাওয়ার আগেই তো খালামণি আমাকে ধরে টান দিয়ে নিচে ফেলে দিল। মাহাদি তৎক্ষণাৎ কিছু বলতে পারলো না, স্তব্ধ হয়ে বসে থাকলো। বসে থাকতে থাকতে হঠাৎ হাত মুষ্টিবদ্ধ হয়ে আসে। উরুতে ঘন ঘন আঘাত করতে করতে চোখ বন্ধ করে ফেলে। আকস্মাৎ মনকে ছেড়ে বেরিয়ে এসে করিডোরে হাসপাতালের গেটের কাছে ছুটে চলে ঝড়ের গতিতে। তার সাথে ধাক্কা লেগে যায় একজন বয়স্ক লোক। পড়ে গেলেও খেয়াল করলো না। খালি রিকশায় উঠে দ্রুত ছোটার হাঁক দিল ভয়ঙ্কর গলায়। রিকশাওয়ালা ভয়ে কাঁপতে কাঁপতে পা রাখলো প্যাডেলে। মায়ের সাথে নিহিতাও যেতে চাইলো। বোরকার সাথে হাতে পায়ে মোজা পরে বাবার পিছু নিয়েছিল। রিকশায় এক পা রাখতে তার মন বদলে গেল। ইচ্ছায় অনিচ্ছায় পরিণত হলো। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তোমরা যাও, আমি একটু পর আসছি। আসমা রহমান বিরক্ত হয়ে জিজ্ঞেস করলেন, কেন? মাথাটা ঘুরছে। ঘুরবেই তো, রাত থেকে না খাওয়া। নিহিতা ঘুরে দাঁড়িয়ে বলল, একটু ভালো লাগলে আমি চলে আসবো আম্মু। আসমা রহমান আর কথা বাড়ালেন না। মেয়েকে কিছু খেতে বলে নিজের রিকশায় স্বামীকে ডেকে নিলেন। বাবা মা চলে গেলেও নিহিতা ঘরে ঢুকলো না। বোরকা পরা অবস্থায় বারান্দার সিঁড়িতে বসে থাকলো। রাতের ঘটনায় চোখের পাতা ভেসে উঠতেই চোখের কোল ভরে উঠল। তীর ভেঙে পানি গড়িয়ে পড়ার মুহূর্তে মাহাদির উপস্থিতি টের পেল। তাকে অবাক করে দিয়ে মাহাদি পাশে বসলো। নিহিতা বিস্ময়ে বিমূঢ় হয়ে গেল। বেশ কয়েক সেকেন্ড পর চেতনা ফিরল। মাহাদির পাশ থেকে উঠতে চাইলে বলল, চলে যাচ্ছ যে, গল্প শুনবে না? নিহিতা থমকে গেল। বিভ্রান্ত গলায় বলল, গল্প?
হ্যাঁ বসো, হয়নি? মা বাবা এতক্ষণে হসপিটালে পৌঁছে গেছেন, আমাদের একসাথে দেখবেন না। গেটের ভেতর থেকে লাগিয়ে এসেছি, বাইরে থেকে কেউ আসবে না। নিহিতা চট করে গেটের দিকে তাকালো। তারপরেই দৃষ্টি স্থির হলো মাহাদির মুখটার দিকে। সহজ নরম কোমল ভাব। এই মুহূর্তে এই স্বাভাবিক আচরণটাই তার কাছে অস্বাভাবিক লাগলো। চাপা ভয় কাজ করছে। মাহাদি সামান্য হেসে বলল, লজ্জা পাচ্ছ নাকি? নিহিতা চুপ থাকলে মাহাদি পুনরায় বলল। হাত ধরে টেনে বসাতে হবে? নিহিতা চমকে গেল। ধপ করে বসে পড়তেই মাহাদি বলল, এই গল্পটা তোমার বোনকে একবার বলতে চেয়েছিলাম, কেন জানি বলা হয়নি। সে যেহেতু নেই তাই তোমাকে বলছি। আমি ছোটবেলা থেকে বদলে গেছিলাম, একটু কিছু হলে মারামারি শুরু করে দিতাম, ছেলে মেয়ে দেখতাম না। একবার তো তন্নি নামের এক মেয়ের মাথার অর্ধেক চুল ছিঁড়ে এনেছিলাম। সেবার বাবা আমাকে খুব মেরেছিল, ঘরে বন্দি করে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। প্রায় 1 সপ্তাহ পর একটা শর্ত দিয়ে আমার শাস্তি মওকুফ হলো। কি শর্ত ছিল বলো তো? নিহিতা জিজ্ঞেস করলো, মারপিট বন্ধ করা? না। তাহলে? তন্নির সাথে বন্ধুত্ব করা। নিহিতা আশ্চর্য হলে মাহাদি বলল, বন্ধুত্ব করেছিলাম, কঠিন বন্ধুত্ব। একজন অসুস্থ হলে আরেকজন অসুস্থ হওয়ার অভিনয় করে দুজন একসাথে হাসপাতালে ভর্তি হতাম। এই কঠিন বন্ধুত্ব নিয়ে স্কুল শেষ করে কলেজে উঠলাম। ফার্স্ট ইয়ার পর সেকেন্ড ইয়ারে উঠতেই পুরো কলেজে ছড়িয়ে পড়লো আমরা নাকি প্রেমিক প্রেমিকা, প্রকাশ্যে প্রেম করে বেড়াচ্ছি। প্রিন্সিপালের কাছে নালিশ চলে গেল পর্যন্ত। তিনি তো রেগে আগুন, পালে আমাদের তখনই কলেজ থেকে বের করে দেয়। ভদ্রলোক ধৈর্য ধরে আমার আর তন্নির মা বাবাকে ডেকে টিসি ধরিয়ে দিলেন। আমাদের বাবা মার আগে দুঃখের সিদ্ধান্ত নিলেন তন্নি আর আমার বিয়ে দেবেন। এইবার আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। চিৎকার করে বললাম আমি বিয়ে করব না, কারণ আমি তাকে ভালোবাসি না, সেও আমাকে ভালোবাসে না, আমরা শুধুই বন্ধু। আমার কথা তাদের বিশ্বাস হলো না। সবাই তন্নির দিকে তাকালো, তাকে জিজ্ঞাসা করলো আমি সত্যি বলছি নাকি। তন্নি প্রথমে চুপ থাকলেও পর মুহূর্তে বলল, মেহেদি মিথ্যে বলছে, আমরা একে অপরকে খুব ভালোবাসি, আমরা বিয়েও করতে চাই, কিন্তু এখন না, পড়াশোনা শেষ করে। কথাটা শেষ করতেই আমি ঠাঁটিয়ে চর বসালাম তন্নির গালে। এক নয়, পরপর 3টা মেরেছিলাম। কেন বলো তো? মাহাদির আকস্মিক প্রশ্নে নিহিতার মনোযোগ ক্ষুণ্ণ হলো। জিজ্ঞেস চোখে তাকালে মাহাদি বলল, ও মিথ্যে বলেছিল, যেটা আমার একদম সহ্য হয়নি। বড় হওয়ার পর সেই প্রথম কোনো মেয়েকে আমি চর মেরেছিলাম। এক চড়েই আমাদের কঠিন বন্ধুত্ব শেষ। তারপর থেকে মেয়েদের একদমই সহ্য করতে পারতাম না। আশেপাশে থাকলেই মাথা রক চড়ে বসতো। অসংখ্য মেয়েকে জড়িয়েছে আমি, খুব সাধারণ কারণেই। এই যেমন কলিগের কফি অফার করার কারণে, কাজে খুশি হয়ে সিনিয়র গিফট দেওয়ার কারণে, প্রতিবেশী প্রেমে পড়ে চিঠি লেখার কারণে। শেষ চোর মেরেছিলাম কাগজে নাম্বার লিখে পাঠানোর জন্য। সে মেয়েটি কে ছিল নিশ্চয়ই বুঝতে পেরেছ? নিহিতা মাহাদের দিক থেকে চোখ সরিয়ে নিয়ে বলল, আমাকে এসব কেন শোনাচ্ছেন? মাহাদির ঠোঁট টেনে হাসলো। নিহিতার পাশ থেকে উঠে বলল, নারাকে থাপ্পড় মারার পর আমি অনুতপ্ত হই। সেই অনুতপ্ততা থেকেই তাকে ভালোবাসি, বিয়ে করি, এবং শপথ নেই আর কোনো মেয়েকে থাপ্পড় তো দূরে ভালো করে তাকাবই না। মাহাদি থামলে নিহিতা বলল, আমি কিন্তু এখনো বুঝতে পারিনি আমাকে এসব বলার কারণ কি। মাহাদি উত্তর দিল না। চলে যাওয়ার জন্য নীরবে পা বাড়ালো। নিহিতা পেছন থেকে বলল, আমার মনে হয় আপনার কথা শেষ হয়নি। মাহাদি থামলো, সেখানে দাঁড়িয়েই বলল, তুমি খুব বুদ্ধিমতী মেয়ে নিহিতা, বোকা সাজার চেষ্টা করে বোকামি করো না। মাহাদি আরো দুপা আগালে নিহিতা বলল, শাসাচ্ছেন? ধরে নাও তাই। আমি আম্মুকে মেরে ফেলেছি বাবা। মনকে রাতের খাবার খাওয়াচ্ছিল মাহাদি। ছেলের প্রশ্নে ভাত মাখা বন্ধ করে দিল। মনের শিশুসুলভ মুখখানা গম্ভীর, দুঃখের প্রলেপ, ব্যথার আভাস চোখে পড়ার মতো। মাহাদির কলিজায় পীড়িত কামড় পড়তেই চাউনি তীক্ষ্ণ হলো। বলল, এসব কি ধরনের কথা মন? মন একটুও ভয় পেল না। মন খারাপের মাত্রা বেড়ে গেল। ব্যাকুল হয়ে বলল, বলো না বাবা, আমি কি আম্মুকে মেরে ফেলেছি? মাহাদি রাগ করতে গিয়েও সাবধান হলো। ভার গলায় বলল, তুমি মারতে যাবে কেন? তুমি যতক্ষণে পৃথিবীতে এসেছো ততক্ষণে তোমার আব্বু পৃথিবী ছেড়ে চলে গেছে। আমি এসেছিলাম দেখেই আম্মু চলে গেছে, তাই না বাবা? আমি কখনো এমন বলেছি? না। তাহলে তোমার মাথায় এমন প্রশ্ন আসলো কেন? মন নিভে গেল। ঘাবড়ানো স্বরে বলল, নানির সাথে যে আরেকটা নানি এসেছিলেন উনি বলেছেন। আরেকটা নানি? কে এসে? চিনি না, আগে দেখিনি। মাহাদি অস্থির হয়ে পড়ল, রেগে গেল খুব। ধরে নিল নিহিতার সাথে দেখা করতে যাওয়ার সময় কেউ একজন হাসপাতালে এসেছিল।
এসেই তার ছেলের কানে কুমন্ত্র ঢেলে দিয়েছে। সাথে হতাশ হলো এই ভেবে, এতটুকু বাচ্চার সামনে কি বলতে হয় সে বোধটুকু জন্মায়নি। আয়ু ফুরাচ্ছে বাতাসে বাতাসে। মাহাদি রাগটুকু আড়াল করে জিজ্ঞেস করলো, কি বলেছেন উনি? মন কথাটা বলার আগেই মাহাদি থামিয়ে দিল। সে চায় না তাকে বলতে গিয়ে মন সেই কথাগুলো আবার মনে করুক, মাথায় স্থায়ীভাবে চেপে বসুক। নিজেই নিজের মতো ভেবে নিল ঠিক কি কি বললে মনের মনে এমন প্রশ্ন আসতে পারে। ভাবতে ভাবতে শ্বশুরের নাম্বারে ডায়াল করলো। ওই পাশ থেকে রিসিভ হলে মাহাদি বলল, বাবা, আম্মা কি চলে গেছেন? না, রিকশায় উঠেছি। ছেড়ে দিবে কেন? ওনার সাথে একটু কথা ছিল। এরশাদ রহমান আর বিলম্ব না করে স্ত্রীর হাতে ফোন ধরিয়ে দিলেন। তারা এখন হাসপাতালের গেটের সামনে। আসমা রহমান হ্যালো বলতে মাহাদি দ্রুত বলল, মনের সাথে দেখা করার জন্য আপনার সাথে কেউ এসেছিল? আসমা রহমান কিছুক্ষণ নীরব থাকলেন। সহরা বললেন, হ্যাঁ কলি, বউ এসেছিল। আমাদের পাশের বাসায় থাকে। আর কখনো ওনাকে নিয়ে আসবেন না। শুধু ওনাকে কেন, অন্য কাউকে নিয়ে আসবেন না। মাহাদির এমন কথায় আসমা রহমান বিচলিত হলেন। জিজ্ঞেস করলেন, কেন বাবা, কি হয়েছে? মাহাদির গলার স্বর পাল্টে গেল। বাচ্চাদের মতো নালিশ করার ভঙ্গিতে বলল, আমার ছেলেকে উল্টাপাল্টা কথা বলেছে আম্মা, ওর দিকে তাকাতে পারছি না। কি বলেছে? মাহাদি উত্তর দিতে পারল না। ব্যতীত ঢোক গিলে বলল, ওনার সাথে দেখা হলে বলবেন নায়রা আমার থেকে 1000 গুণ বেশি ভালোবাসতো তার আল্লাহকে, তাই আমাকে ছেড়ে তার কাছে চলে গেছে। আমি যাতে কানাকাটি না করি সেজন্য মনকে উপহার দিয়ে গিয়েছে। মন তার আম্মুকে মারার জন্য পৃথিবীতে আসেনি, আমাকে বাঁচিয়ে রাখতে এসেছে। পকেটে ভরে মনের কাছে বসলো মাহাদি। সে কিছু বলার আগেই মন বলল, আমাকে কেন এনেছিলে বাবা? যদি বুঝতাম আমি আসলে আম্মু রাগ করে চলে যাবে তাহলে কখনোই আসতাম না, আল্লাহর কাছেই থেকে যেতাম। মাহাদির বিষণ্ণ ঠোঁটে হাসির টান পড়ল। মনে পড়ল মনকে পৃথিবীতে আনার বাসনা প্রকাশের দিনটির কথা। তখন তাদের বৈবাহিক জীবনের 6 দিন মাত্র। বিয়ের ছুটি শেষ করে অফিসে জয়েন করার জন্য বাসা থেকে বের হয়েছে। বাসে ওঠার পর মনে পড়ল নায়রার হাতে ফোন নেই। এতদিন বাসায় ছিল বলে ফোনে কথা বলার প্রয়োজন পড়েনি, তাই কেনাও হয়নি। এখন কথা বলার প্রয়োজন পড়েছে, মারাত্মক প্রয়োজন। প্রয়োজন পূরণ না হলে মরে যেতে পারে এমন অবস্থা। মাহাদি তৎক্ষণাৎ বাস থেকে নামলো। কাছের একটি মার্কেট থেকে মোবাইল কিনে বাড়ি ফিরল। স্বামীকে অসময়ে বাসায় ফিরতে দেখে চমকে যায় নায়রা, চিন্তায়ও পড়ে। শরীর খারাপ করেনি তো? উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইলে মাহাদি বলল, না। তাহলে? মাহাদি নায়রার হাতে ফোন তুলে দিয়ে বলল, আজ যেতে ইচ্ছে করছে না। সে কি, কেউ কিছু বলবে না? মাহাদি কাপড় বদলাতে বদলাতে বলল, না, বলেছি শরীর খারাপ। নায়রা কিছুক্ষণ মাহাদির দিকে তাকিয়ে থাকলো। হাত থেকে মোবাইলটা খাটে রেখে নীরবে রুম থেকে বেরিয়ে গেলে মাহাদি পেছন পেছন ছুটে আসে। মানানোর চেষ্টা করে বলল, রাগ করলে নাকি? বিশ্বাস করো, এমনি এমনি মিথ্যে বলিনি, দরকার ছিল সেজন্য মিথ্যে বলেছি। নায়রা কোনো উত্তর দিল না। মাহাদিকে কোনো পাত্তা না দিয়ে রান্নাঘরে ঢুকলো। দুপুরের জন্য রান্না গোছাচ্ছে। মাহাদি রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে নায়রার কার্যকলাপ দেখলো অনেকক্ষণ। তারপর হঠাৎ আকস্মাৎ বলল, তোমার পিরিয়ডের ডেট কবে? নায়রা চকিত চোখে তাকালো। মাহাদি সেই চোখে চোখ রাখতে পারল না, আঁখি নামিয়ে বলল, আমার বাচ্চা চাই। নায়রা মৌনব্রত ভেঙে ফেলল। কণ্ঠ থেকে বিস্ময় ঝরে পড়ল। বাচ্চা? নায়রার কণ্ঠ পেয়ে মাহাদির কণ্ঠস্বর চঞ্চল হয়ে উঠল। বলল, তোমাকে আটকে রাখার এছাড়া আর কোনো পথ দেখছি না। কি বলতে চাচ্ছেন? মাহাদি নায়রার কাছাকাছি এসে দাঁড়ালো। বলল, তোমার ব্যবহারে আমি শুধু বিভ্রান্তই হই না। এই মনে হয় আমাকে খুব ভালোবাসো, আমি তোমার সব, আমার জন্য জীবন দিতে পারো। আবার একটু পরে মনে হয় আমি তোমার কেউই না, খুব অপছন্দের কেউ, আমার থেকে মুক্তি পেলেই বাঁচো। মাহাদির কথায় এবার নায়রাও বিভ্রান্ত হলো। নির্বাক চোখে তাকালো। মাহাদি বলল, আমার খুব ভয় হচ্ছে। সাধারণ বিষয় নিয়ে তুমি রাগ করো, কথা বলা বন্ধ করে দাও, কাছেও আসতে চাও না। যদি একটু বেশি কিছু করি, বারবারই পর্যায়ের কিছু, তখন কি হবে? আমি অফিস থেকে ফিরে তোমাকে পাবো তো? প্রশ্নটা করেই মাহাদি কিছুক্ষণ চুপ থাকে। মুহূর্তকাল পর আবার বলল, আমার তো মনে হয় যেটাকে ভালোবাসা ভাবছি সেটা আসলে ভালোবাসা নয়, স্ত্রী হিসেবে কর্তব্য পালন করছো শুধু। এ পর্যায়ে নায়রা কিছু বলতে চাইল, সুযোগ দিল না মাহাদি। দ্রুত বলল, আমি কোনো রিস্ক নিতে চাই না নায়রা, তোমার সাথে আমার কোনো মিল নেই, সম্পূর্ণ বিপরীত একজন। তোমার পবিত্র মনে আমার জন্য ভালোবাসা কখনোই জন্মাবে না, না জন্মাক, আমার কোনো আপত্তি নেই। তুমি শুধু আমার সাথে থাকলেই হবে, আমার চিরকালের সাথী হবে,
তার জন্য একটা বাচ্চা চাই। তার 2 মাস বাদে মন নায়রার পেটে এসেছিল। সুসংবাদটা দেওয়ার সময় নায়রা ফিসফিস করে বলেছিল, আপনি বাচ্চা চেয়েছিলেন, আমি আপনাকে আমার সম্পূর্ণ মনটাই তুলে দেব, যত ভালোবাসা লাগবে নিয়ে নেবেন। বাবা তুমি অনেক পচা, আমার মন খারাপ দেখে তুমি হাসছো, একটুও ভালোবাসো না। মন মুখ ফিরিয়ে নিলে মাহাদি কান টেনে বলল, তোমার আম্মু তো আমাকে ভালোবাসা দিচ্ছিল না, তাই তোমাকে আনতে বলেছিলাম, ভালোবাসা লুট করব বলে। মন বাবার কথা বুঝলো না। নির্বাক চাহনি রাখলে মাহাদি আবার হেসে ফেলল। ছেলের মাথায় চুমু খেয়ে ভাতের প্লেট তুলে নিয়ে বলল, খেয়ে ঘুমিয়ে পড়ো, কাল খুব সকালে উঠতে হবে। ডাক্তার ছুটি দিয়েছে। হ্যাঁ। রাত হয়ে গিয়েছিল দেখে স্ত্রীকে আর একা ছাড়েননি এরশাদ রহমান। নিজেও রিকশায় চেপে বাড়ির গেটে নামিয়ে সেই রিকশায় হাসপাতালে ফিরে এসেছেন। রিকশা ভাড়া মেটাতে গেলে মাহাদি বলে, আমি দিচ্ছি বাবা। এরশাদ রহমান ইতস্তত তাকালেও না করলেন না। ভাড়া মিটিয়ে মাহাদি বলল, মন ঘুমোচ্ছে, আসুন একটু হেঁটে আসি। ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে মাহাদি বলল, আমি কখনো চাইনি আপনাদের পরিবারের বিষয়ে কথা বলি, ভবিষ্যতেও চাইব না, কিন্তু মাহাদি থেমে গেল। শ্বশুরের দিকে ঘুরে বলল, একটা অনুরোধ করব, আপনার ইচ্ছে হলে রাখবেন, না হলে রাখবেন না, আমি জোর করব না। এরশাদ রহমান আর চুপ থাকলেন না, বললেন, কি অনুরোধ? মাহাদি সরাসরি বলল, নিহিতার বিয়ের ব্যবস্থা করুন। এরশাদ রহমান বিস্মিত হলেন, বললেন, নিহিতার বিয়ে হঠাৎ? মাহাদি দৃষ্টি ফিরিয়ে নিল। ব্যস্ত রাস্তার দিকে তাকিয়ে বলল, ধরে নিন ওর ভালোর জন্যই বলছি। এরশাদ রহমান দূর থেকে মাহাদির দিকে তাকিয়ে আছেন। সেভাবে কাটিয়ে দিলেন কয়েক মুহূর্ত। মুহূর্তকাল পর মাহাদির পাশে দাঁড়ালেন। ছুটে চলা গাড়ির দিকে তাকিয়ে বললেন, প্রতিটি বাবাই চাই তার মেয়ে ভালো থাকুক, আমি ব্যতিক্রম নই। নিহিতা বিকেলে মনকে দেখতে যাবে ভাবলেও মাহাদির জন্য আর যেতে পারল না। তার নীরব শাসানিতে পাওয়া ভয়টা প্রকাশ না করলেও ভেতরে ভেতরে দুর্বল হয়ে পড়ে। হাসপাতালে যাওয়ার সাহস পায় না। এদিকে মনকে এক পলক দেখার জন্য অস্থির হয়ে পড়ে। রাতে আম্মু আসলে জানতে পারে মন অনেকটাই সুস্থ। পরের দিন সকালেই ছেড়ে দিবে। এই খবর শোনার পর সে যেমন খুশি হয়, তেমন পূর্বের অস্থিরতাও বেড়ে যায়। রাতটা কাটে নির্ঘুমে। ফজরের নামাজ পড়ে ঝিমোতে ঝিমোতে চোখ ভর্তি ঘুম আর মাথা ভর্তি যন্ত্রণা নিয়ে বারান্দার সিঁড়িতে বসে থাকে। ক্লান্ত দৃষ্টি গেট পানে। চোখ দুটো প্রথমে কাকে দেখবে, ছেলেকে নাকি বাবাকে? সকালের মিষ্টি রোদ উঠোন ছুঁয়ে যখন বারান্দায় পড়ল, তখন নিহিতা নড়ে উঠল। বসা থেকে উঠে দাঁড়ায়। গেটে পুরুষ মানুষের পদধূলিতে নিহিতা উৎসুক হয়ে পড়লেও পরক্ষণে হতাশ হয়। ছুটে গিয়ে জিজ্ঞেস করে, বাবা তুমি একা? মনকে ছাড়েনি? এরশাদ রহমান বাসার ভেতরে ঢুকতে ঢুকতে বললেন, হ্যাঁ ছেড়েছে। নিহিতা বাবাকে ফেলে গেটের বাইরে উকি দিয়ে বলল, অন্য রিক্সায় করে আসছে? না। তাহলে এক রিক্সায় আসলে দেখতে পাচ্ছি না কেন? এখানে আসেনি তাই দেখতে পাচ্ছি না। এখানে আসেনি? না, ওদেরকে ঢাকার ট্রেনে উঠে দিয়ে এসেছি। নিহিতা বুঝেও না বোঝার মতো করে বলল, কেন? ঢাকা ফিরে যাবে তাই। বাবার মুখ থেকে কথাটা বেরোতেই নিহিতা দিশেহারা অবস্থায় গেটের বাইরে চলে যায়। রাস্তা ধরে হাঁটা শুরু করলেও এরশাদ রহমান দ্রুত জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছিস? ভার্সিটিতে। নিহিতা থেমে গেল। বাবার দিকে না তাকিয়ে বলল, এভাবে? নিহিতার খেয়াল করলো তার গায়ে বোরকা নেই। কুণ্ঠিত হয়ে বলল, বোরকা পড়তে মনে নেই বাবা। এরশাদ রহমানকে আর কিছু বলার সুযোগ দিল না নিহিতা। উঠোনে ধুলো উড়িয়ে বাড়ির ভেতরে ঢুকলো। চোখের পলকে বোরকা পরে তৈরি হয়ে বেরিয়ে আসলো। বাবাকে সালাম দিয়ে গেট পার হবে, তখন এরশাদ রহমান বললেন, আজ যেতে হবে না। কেন? তোকে দেখতে পাত্রপক্ষ আসবে। ছোট্ট খানা টেবিলেতে শরবত গ্লাস রাখতে রাখতে স্বামীর দিকে তাকালেন আসমা রহমান। তারপরেই পাশের চেয়ারটায় অল্প বয়সের সুস্বাস্থ্যের চঞ্চলপনা ছেলেটিকে খুব একটা মনে ধরল না তার। চোখের দৃষ্টি সরিয়ে দাওয়া থেকে ফিরে আসলেও দরজার কাছেই দাঁড়ালেন। পর্দার আড়ালে থেকে স্বামীর এদিকে তাকানোর অপেক্ষা করেছিলেন। এরশাদ রহমান ছেলের বাবার সাথে কথা বলার ফাঁকে দরজার দিকে তাকালেন। সাথে সাথে স্ত্রীর ইশারা মাখা চাউনিতে থেমে গেলেন। ছেলে ও বাবার হাতে শরবতের গ্লাস ধরিয়ে দিয়ে চেয়ার ছাড়লেন। স্ত্রীকে খুঁজে পেলেন রান্নাঘরে। ডাকছিলে কেন? আসমা রহমান বিরক্ত চোখে তাকালেন। স্বামীকে সমীহ করে চললেও মাঝে মাঝে নিয়ন্ত্রণ হারান। এবারও হারাচ্ছেন। তিনি বিশ্বাসই করতে পারছেন না তার সাথে কোনো প্রকার আলোচনা না করে মেয়ের বিয়ে ঠিক করে ফেলছেন।
আসমা রহমান কপট রাগ নিয়েই বললেন, ছেলে কি করে? আলাদাভাবে কিছু করে না, শুনেছি বাবার ব্যবসায় সহযোগিতা করছে বিয়ের পর। স্বামীকে পুরো কথা শেষ করতে না দিয়ে আসমা রহমান প্রশ্ন করলেন। কি দেখে পছন্দ হলো তোমার? স্ত্রী এমন প্রশ্নে থতমত খেলেন এরশাদ রহমান। সেই সুযোগে আসমা রহমান বললেন, বয়স কত? দেখে তো মনে হলো বয়সে নিহিতার কাছাকাছি হবে। মাদ্রাসার ছাত্রও না, মসজিদে যায় তো? এরশাদ রহমান দুর্বল কণ্ঠে বললেন, যায়, আমাদের মতো ধর্মপ্রাণ না হলেও 5 ওয়াক্ত নামাজ পড়ে সে। এতটুকুতেই খুশি হয়ে গেলে? নিহিতার মত নিয়েছো? যদি পছন্দ না হয়, তাছাড়া এই পিচ্চি ছেলে সংসারে বুঝবে কি? তার মধ্যে করছেও না কিছু। এরশাদ রহমান স্ত্রীর কাঁধে হাত রাখলেন, মৃদু হেসে বললেন, শান্ত হও। আসমা রহমান শান্ত হলে এরশাদ রহমান বললেন, ছেলেকে আমি পছন্দ করিনি, তোমার মেয়ের জামাই করেছে। আসমা রহমানের চিন্তিত বদনখানা বিস্ময়ে রূপ নিল। মাহাদি? হ্যাঁ। আসমা রহমান আগ্রহ নিয়ে বললেন, ছেলে কি ওর পরিচিত? ঢাকার ওদিকে থাকে নাকি? না, বাড়ি দিনাজপুরে। মাহাদির পরিচিত নাকি জানি না, যখন ছেলের খোঁজ নিয়েছি তখন জিজ্ঞাসা করেছিলাম, পরিষ্কার করে কিছুই বলেনি, শুধু বলেছিল অন্য কারোর সামনে নিহিতাকে নেওয়ার পূর্বে এই ছেলের একটু খোঁজ নিয়ে দেখতে। মাহাদির কথা শুনেই বুঝেছিলাম সব খোঁজ খবর নিয়েই আমাকে বলেছে, তবুও মনের সন্দেহ দূর করতে একটু খোঁজ খবর নিয়েছিলাম। আসমা রহমান এবার এগিয়ে গেলেন, বললেন, তোমার এখনো মাহাদির উপর সন্দেহ হয়? না। তাহলে আবার খোঁজ খবর নিলে কেন? এরশাদ রহমান সাথে সাথে উত্তর দিলেন না। কিছুক্ষণ পর শীতল কণ্ঠে বললেন, বাবা হয়েছে তাই, নিজের চোখে পাত্রের গুণ না দেখে কন্যা দান করি কি করে? আসমা রহমান অপ্রতিভ হয়ে চোখ নামিয়ে নিলেন, নিচু স্বরে বললেন, সব ঠিক আছে, কিন্তু নিহিতা কি রাজি হবে? আগে থেকে কথা বলে নিলে ভালো হতো না? এরশাদ রহমানের উত্তর দেওয়ার মুহূর্তে নিহিতা উপস্থিত হলো। রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে চিবুক নামিয়ে বলল, আমি রাজি। মেয়ের কণ্ঠে বাবা মা দুজনেই চমকে তাকালেন। নিহিতা পিলপিল পায়ে ভেতরে ঢুকে বলল, আমি জানি বাবা আমার ভালো চান, তার প্রত্যেকটা সিদ্ধান্ত আমার ভালো থাকাকে ঘিরে। মেয়ে হয়ে জন্মদাতার ওপর এতটুকু বিশ্বাস তো থাকতেই হবে, তাই না আম্মু? আসমা রহমান মেয়েকে জড়িয়ে নিলেন, খুশিতে চোখে পানি জমে গিয়েছে। মায়ের আদরে বন্দি অবস্থায় নিহিতা বলল, বাবা, আমি কি ওনার সাথে আলাদাভাবে কথা বলতে পারি? বাবা উত্তর দেওয়ার পূর্বে মা জিজ্ঞেস করলেন, কার সাথে? যার সাথে আমার বিয়ে হচ্ছে। এ পর্যায়ে আসমা রহমান স্বামীর দিকে তাকালেন। এরশাদ রহমান স্ত্রীর দিকে থেকে চাউনি সরিয়ে আনলেন মেয়ের দিকে। ক্ষণকাল চুপ থেকে বললেন, অবশ্যই, বিয়ে যখন হচ্ছে তখন দেখাদেখির পর্বটা শেষ হওয়াই ভালো। এরশাদ রহমান আর দেরি করলেন না, ছেলেকে বসার রুমে পাঠিয়ে দিয়ে স্ত্রীকে নিয়ে দাওয়ায় বসলেন। বাকি কথাবার্তা স্ত্রীর সামনেই হোক। বিশ্বাসই হচ্ছে না তুমি বোরকা ছাড়া আমার সামনে দাঁড়িয়ে আছো। আহাদের বিস্মিত অভিব্যক্তিতে একটু অবাক হলো না নিহিতা। সাধারণ ভঙ্গিতে চোখ তুলে তাকালে আহাদ আকাশ মাপের বিস্ময় নিয়ে বলল, তুমি সত্যি আমাদের দিকে তাকিয়েছো? আমাকে দেখছো? নিহিতা, আমি স্বপ্ন দেখছি না তো? এবার নিহিতার চোখে মুখে বিরক্ত ধরা পড়ল। দৃষ্টি সরিয়ে বলল, আপনি কি স্বাভাবিক হবেন? আমার জরুরি কথা ছিল। আহাদ বিস্ময় কাটাতে চাইলো, পারল না, বাধ্য হয়ে বলল, কি করে স্বাভাবিক হব বলো? তোমার বিয়ে হয়ে গেছে শুনে যখন দিশেহারা হয়ে পড়লাম, ঠিক সেই সময় শুনলাম ওটা নাটক ছিল, আমাকে মিথ্যা বোঝানো হয়েছিল। তার মধ্যে তোমাকে বিয়ে করার প্রস্তাব পেলাম। নিহিতা চোখ তুলে তাকালো। প্রশ্ন করতে ইচ্ছে হলো প্রস্তাবটা কে দিয়েছে। পর মুহূর্তে মাহাদের মুখটা ভেসে উঠলো চোখের পাতায়। সাথে সাথে বুকের বাঁ পাশে ক্ষীণ একটা ব্যথার সৃষ্টি হলো। চোখ বন্ধ করে বলল, আমি কি আমার কথা বলতে পারি? এবার নিজেকে সামলাতে সফল হলো আহাদ। বলল, কি কথা? নিহিতা চোখ মেলল, একটু চুপ থেকে বলল, আপনাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু কিন্তু আহাদের কৌতূহলী বদনে একবার দৃষ্টি ঘুরিয়ে বলল, আমার একটু সময় চাই। বিয়েটা কি 1 মাস পিছিয়ে নেওয়া যায় না? আহাদ কিছু বলার জন্য প্রস্তুত হওয়ার পূর্বে নিহিতা দ্রুত বলল, আপনি না করবেন না প্লিজ, ভয়ও পাবেন না, আমি আপনাকেই বিয়ে করব, কথা দিচ্ছি। নিহিতা চুপ হয়ে গেলেও আহাদ কিছু বলল না। নিহিতা উৎসুক মনে অপেক্ষা করছে আহাদের উত্তরের। কয়েক সেকেন্ড পেরিয়ে যেতেও যখন সে চুপ থাকলো, তখন নিহিতা অস্থির হয়ে পড়ল। বেগুল কণ্ঠে বলল, বাবাকে বললে উনি আমার অনুরোধ ফেলতেন না, কিন্তু আমি চাচ্ছি না। কথা দিচ্ছ তাহলে? কথা মাঝে প্রশ্ন করায় নিহিতা থমকে গিয়েছিল। বোকা চোখে তাকিয়ে থেকে বলল, জি।
1 মাস পরে আমাকেই বিয়ে করবে। মেয়েটা দ্রুত মাথা নেড়ে বলল, হ্যাঁ কথা দিচ্ছি। আহাদ হালকা হেসে বলল, ঠিক আছে, আমি আঙ্কেলের সাথে কথা বলবো। নিহিতা কৃতজ্ঞপূর্ণ হাসলে আহাদ বলল, তোমাকে কিছু দেওয়ার ইচ্ছে ছিল, সেটাও কি 1 মাস পর দেব? মেয়েটা কিছু না ভেবেই ডান হাত এগিয়ে দিয়ে বলল,